অনেক বছর আগে বিজয়পুর নামের একটা সুন্দর গ্রামের পাশে একটা ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা পুরো বাড়ি ছিল। সেই বাড়িতে একটা পেত্নী বাস করত। তার খুব শখ ছিল একটা সুন্দর ছেলের ঘাড় মোটকে তাকে ভূত বানিয়ে তার সাথে বিয়ে করার। এই জন্যেই গ্রামের রানীমার ছেলের ওপর তার কুদৃষ্টি ছিল। রানীমা ছিলেন সেই গ্রামের জমিদারের স্ত্রী। জমিদার মশাইয়ের গত হওয়ার পর রানীমাই সেই গ্রামের দায়িত্ব সামলাতেন। গ্রামের সবাই ওনাকে খুবই শ্রদ্ধা করত। একদিন দুটো কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে এসে নিজেদের মধ্যে গল্প শুরু করে। শুনেছিস, সামনের মাসের 15 তারিখ রানীমার ছেলের জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন হচ্ছে। হ্যাঁ শুনেছি তো, এতে আর নতুন কি? প্রত্যেক বাড়িতে ওই দিনে গ্রামের সকলকে রানীমা দুপুরে খাওয়ান। আরে সে তো প্রত্যেক বাড়ি হয়, কিন্তু এইবারটা আলাদা। এইবার আমাদের আশেপাশের গ্রামের যে জমিদারদের বিয়ের যোগ্য কন্যা আছে তাদেরকেও সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আসল খবর হলো এই যে রানীমা ওনার ছেলের বিয়ের জন্য একজন সুপাত্রী খুঁজছেন। তাই আমাদের কুমার বাবার বিয়ে ঠিক হবে? সেই খবরই তো কানে এসেছে। আমাদের রানীমার মতো ধনী জমিদার আশেপাশের গ্রামে আর কি আছে বলতো? আর আমাদের কুমার বাবার যা সুপুরুষ চেহারা আর তার সাথে যা ভালো চরিত্র, আশেপাশের গ্রামের জমিদাররা তো চাই তাদের মেয়ের কুমার বাবার সাথে বিয়ে দিতে। পেত্নী দুই কাঠুরের মধ্যে হওয়া কথোপকথন শুনে ফেলে আর তার মাথায় রানীমার ছেলেকে পাওয়ার এক উপায় খেলে যায়। এবার আমি এক মোক্ষম উপায় পেয়েছি। এবার আমায় আমার মনের মতো বর পেতে কেউ আটকাতে পারবে না। এর ঠিক 4 দিন পর পাশের গ্রামের রামপুরের জমিদারের একমাত্র কন্যা ইন্দুমতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। হঠাৎ করে তার খিদে প্রচুর বেড়ে যায়। যে মেয়ে মাংস ছুঁয়েও দেখত না, সে খালি সারাদিন মাংস খেতে চাইতে শুরু করে। এরপর দেখতে দেখতে রানীমার ছেলের জন্মদিন চলে আসে। দুপুরে সবার ভোজ শেষ হওয়ার পর রানীমা ও জমিদাররা সপরিবারে সম্মিলিত হন। আপনারা যে সবাই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন, এতে আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা সবাই তো জানেনই যে আমার একমাত্র সন্তান কুমারের বিবাহের জন্য আমি একটা যোগ্য পাত্রীর সন্ধান করছি। আজ কুমারের জন্মদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানোর এটাও একটা কারণ। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি একে একে আপনাদের সবার কন্যাদের সাথে আলাপ করতে চাই। একে একে সব জমিদার কন্যারা রানীমাকে নিজেদের পরিচয় দেয়। নমস্কার রানীমা, আমি নারায়ণপুর গ্রামের জমিদার কন্যা। আমার নাম মন্দাকিনী। আচ্ছা মা, তোমার আসাতে আমি খুব খুশি হয়েছি। তুমি বসো। নমস্কার রানীমা, আমি অমলপুর গ্রামের জমিদার কন্যা। আমার নাম ইরাবতী। আচ্ছা মা, তোমার আসাতে আমি খুব খুশি হয়েছি। তুমি বসো। নমস্কার রানীমা, আমি রামপুর গ্রামের এক সাধারণ কন্যা। আমার নাম ইন্দুমতি। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এ কি মা, তুমি নিজেকে সাধারণ কন্যা কেন বললে? বাকি সবার মতো জমিদার কন্যা কেন বললে না? মাফ করবেন রানীমা, কিন্তু আমি নিজেকে আমার গ্রামেরই কন্যা বলেই মনে করি, কারণ ওনারা সবাই আমার আপনজন। বাহ মা, যেমন অপূর্ব সুন্দরী তোমায় দেখতে, তেমনই সুন্দর তোমার কথা। তোমার সাথে আলাপ করে সত্যি আমি খুব খুশি হয়েছি। তুমি বসো মা, তুমি বসো। এরপর কিছুক্ষণ বার্তালাপের পর জমিদাররা সপরিবারে নিজের বাড়ি ফিরে যান। এরপর রানীমা কুমারকে জিজ্ঞেস করেন, কুমার, তোমার কাকে সব থেকে বেশি ভালো লেগেছে? মা, আপনার আদেশই আমার জন্য শেষ কথা। আপনি যাকে আমার জন্য পছন্দ করবেন আমি তাকেই বিয়ে করব।
কিন্তু তবুও যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার ইন্দুমতিকে অন্য সবার থেকে বেশি পছন্দ হয়েছে মা। আমি জানি তো আমার কুমারের পছন্দ কখনো খারাপ হতে পারে না। আমারও ইন্দুমতিকেই তোমার জন্য পছন্দ হয়েছে। তাকে যেমন সুন্দর দেখতে তেমনই উদার তার চিন্তাধারা। তখনই প্রধান পুরোহিত বলেন, রানীমা, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি আজ্ঞা দেন। অবশ্যই ঠাকুর মশাই, বলুন কি বলতে চান আপনি? রানীমা, রামপুরের জমিদার পুত্রী ইন্দুমতির মধ্যে আমি কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছেন আপনি? আমি তার মধ্যে একটা ছায়ার বাস লক্ষ্য করেছি। এমনিতে তাকে খুব সুন্দর দেখতে, কিন্তু আমি যা সন্দেহ করেছি তা যদি সত্যি হয় তাহলে কুমারবাবুর জন্য ওনাকে বিয়ে করা মৃত্যুকে ডেকে আনার সমান হবে। তাহলে এখন এর কি উপায় ঠাকুর মশাই? উপায় একটাই, আপনারা ওই মেয়েকে পরিবার সহ যত তাড়াতাড়ি সম্ভব ডাকুন, বাদবাকি আমি দেখছি কি করা যায়। রানীমা পুরোহিত মশাইয়ের কথা মতো ইন্দুমতিকে পরিবার সহ আবার নিমন্ত্রণ করেন। ইন্দুমতি ও তার পরিবার রানীমার কথা মতো আবার রানীমার বাড়ি আসে, আর এসে দেখে যে পুরোহিত মশাই যজ্ঞের আগুন জ্বালিয়ে বসে আছেন। এ কি রানীমা, এ যজ্ঞ কিসের? এখনই বুঝতে পারবে। অশুভ শক্তি নাশায় মহাকাল বলে বিনাশায় হুং ফট স্বাহা। অশুভ শক্তি নাশায় মহাকাল বলে বিনাশায় হুং ফট স্বাহা। পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের সাথে সাথে ইন্দুমতির শরীর থেকে এক ভয়ঙ্কর পেতনির আত্মা বেরিয়ে আসে। এ তুই কি করলি পুরোহিত? আমায় ওর শরীরের থেকে কেন বের করলি? বেশ করেছি, তুই ওর শরীরে ভর কেন করেছিলি বল? বলবো না, কিছুতেই বলবো না। বলবি না? তোর এত বড় সাহস! এই নে। এটা বলেই পুরোহিত মশাই পেতনির গায়ে ভস্য ছোড়েন। বল, না হলে এবার তোকে ভস্য করে দেব। আমি বলছি, আসলে আমার ইচ্ছা ছিল কুমারকে ওর ঘাড় মোটকে মেরে ফেলে বিয়ে করার। তাই যখন শুনলাম যে ওর বিয়ে হবে, আমি আশেপাশের গ্রামের সবচেয়ে সুন্দরী জমিদার কন্যার উপর ভর করলাম, যাতে রানীমা ওকে পছন্দ করে আর কুমারের সাথে ওর বিয়ে দিতে চায়। এরপর ফুলসজ্জার রাতে আমি কুমারের ঘাড় মোটকে ওকে ভূত বানিয়ে ওকে নিজে বিয়ে করতাম। এই ভেবেছিলিস তুই? না, তোকে ভস্য করতেই হবে। এই বলেই পুরোহিত মশাই পেতনির গায়ে আবার সেই ভস্য অনেকটা বেশি পরিমাণে ছোড়েন। আমার গা পুড়ে গেল, আমি পুড়ে যাচ্ছি। ঠাকুর মশাই, আপনি আমাদের একটা বিশাল ক্ষতি হবার হাত থেকে বাঁচালেন। আপনাকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। ইন্দুমতি, তুমি জানো কি হয়েছিল তোমার সাথে? হ্যাঁ রানীমা, আমার সব মনে পড়ে গেছে। এই পেতনি আমার উপর অনেকদিন ধরেই ভর করেছিল। আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। আজ আপনাদের দয়াতে আমি আবার জীবন ফিরে পেলাম। যেহেতু তোমার ওপর পেতনি ভর করেছিল, তাই তোমাকে আবার জিজ্ঞেস করছি, তুমি কি আমার বৌমা হবে? ইন্দুমতি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। সবাই পুরোহিত মশাইকে ধন্যবাদ জানায় আর আশীর্বাদ চায়। এরপর রানীমা ও তার পরিবার সুখে শান্তিতে বাস করতে থাকে।